এখন আমি দাঁড়িয়েছি খড়দা মদনমোহন মন্দিরে। আচ্ছা, এখানে শ্যামসুন্দর মন্দির পাশাপাশি রয়েছে মদনমোহন মন্দির, আরও বেশ কয়েকটি মন্দির আছে। তো এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে শিয়ালদা মেন লাইনে ট্রেনে উঠবেন, এসে খড়দাতে নামবেন। যে কোনো ট্রেনে মেন লাইনের ট্রেনে আপনি আসতে পারেন, খড়দাতে নামবেন। খড়দা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি টোটো বা অটো করে বলবেন আমি শ্যামসুন্দর মন্দির যাব। শ্যামসুন্দর মন্দির বললেই ওরা নিয়ে আসবে। 10 টাকা বা 15 টাকা করে পার হেড নেবে। তাহলে আপনি এছাড়া আপনি টোটো রিজার্ভ করেও আসতে পারেন। এবং মন্দির খোলার টাইম যেরকম যথারীতি সব হয়, সকাল থেকে বেলা 11:30 থেকে 12টা অবধি, আবার বিকেল 5টা থেকে এখানে সমস্ত মন্দির খোলে, 5টা থেকে রাত্রি 9টা অবধি। এটাই হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের পাশে মদনমোহন মন্দির খড়দা। আমরা এখন চলে এসেছি সেই শ্যামসুন্দর মন্দিরে বন্ধ ছিল বলে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। আমি চলে এসেছি, আপনারা দেখতে পাবেন। আমরা দেখাচ্ছি শ্যামসুন্দর মন্দির। এবং প্রচুর ভিড় আজকে, এবং আজ থেকে মানে কালকে আগামীকাল আজ পূর্ণিমা, প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম। আপনারা দেখতে থাকুন, আমি একটু দেখতে থাকি ঘুরে ঘুরে মন্দির, আপনারা দেখতে থাকুন। নমস্কার, একটু আপনার নাম। আমার নাম শ্রী শরজেন্দ্র মোহন গোস্বামী, প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। আজকে যেখানে দাঁড়িয়ে আপনারা এই যে ইন্টারভিউটা নিচ্ছেন, এটা হলো মেজবাড়ির গোপীনাথ মন্দির। আর এই বেসিকটা বলতে গেলে আমাকে নিত্যানন্দ আগে চলে যেতে হবে, কারণ চৈতন্যর আদেশে নিত্যানন্দবাবু বিবাহ করেন, চৈতন্যর আদেশে নিত্যানন্দবাবু খড়দা এসে বসতি স্থাপন করেন, এবং ওনার চরণাশ্রিত পুরন্দর পণ্ডিত তৎকালীন দিনে 26 বিঘা জমি দান করেছিলেন। এবং যে জায়গায় তিনি বসবাস করেছেন বর্তমানে সেটি কুঞ্জবাটি নামে খ্যাত। এবং এইখানেই তার পুত্র এবং কন্যার জন্ম, পুত্র বীরভদ্রবাবু, কন্যা গঙ্গামণি। আর এই বীরভদ্রবাবুর আজকে যেহেতু আজকের দিনে আপনারা এসেছেন, আজকে পূর্ণিমা পড়েছে ঠিকই, কিন্তু আগামীকাল আমাদের পূর্ণিমা, কারণ গোস্বামী মতে উদয় না হলে অস্ত হয় না। সেই হিসেবে আগামীকাল আমাদের রাস উৎসব শুরু হবে। আর এই রাস উৎসব বিশেষ করে আমাদের খড়দায় দুবার হয়। একটা হচ্ছে লক্ষ্মী পুজো থেকে যে রাস উৎসব হয়, সেই রাস উৎসবকে আমরা বলি শরৎ রাস। আর আগামীকাল যে রাস উৎসব শুরু হবে, সেই রাসটাকে আমরা বলি মহারাস। এটাকে বলি মহারাস, কারণ প্রভু গোপিনীদের নিয়ে রাস করেছেন, গোপিনীদের নিয়ে রাস করেছেন। কিন্তু তার আগে আপনাদের জানতে হবে যে নিত্যানন্দবাবুর ছেলে বীরভদ্রবাবু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন, এবং নিত্যানন্দবাবুর দ্বিতীয় স্ত্রী মা জাহ্নবা তিনি রাধারানী প্রতিষ্ঠা করেন। এবং আজকে যে মন্দিরে আপনারা গেছিলেন, মন্দিরের ফটো তুলে থাকুন। এই মন্দির বেশ কিছু বছর তৈরি হয়, মানে 1651 প্রথম মন্দির তৈরি করে রাধা দত্ত, এবং পরবর্তীকালে 100 বছরের মধ্যে একটু জীর্ণ হয়ে যায়। কিন্তু আমাদের নিত্যানন্দ বংশীয় পট্টেশ্বরী মা গোসাই, হরিনাম গোস্বামী স্ত্রী পট্টেশ্বরী মা গোসাই, তিনি এই মন্দির সংস্কার করেন সেই সময়। আর পরবর্তীকাল থেকে রাসটা শুরু হয়, এবং রাস আজও ধারাবাহিকভাবে হয়ে আসছে। এবং আপনারা আজকে যেহেতু এসছেন, সাজানো দেখছেন, আপনারা চেষ্টা করবেন আগামীকাল আসার। আগামীকাল আসলে দেখবেন যে আমরা শ্যামসুন্দরকে চতুর্দোল্লায় তুলব। গর্ভমন্দির থেকে নিয়ে এসে আমরা নহবতখানার সামনে আপনার গর্ভমন্দিরে তুলব, গর্ভমন্দির থেকে নিয়ে এসে আপনার চতুর্দোল্লায় তুলব। আমাদের মূলত 4 দিনের রাস। প্রথম দিন প্রভু নটবর বেশ সাজবেন এবং চতুর্দোল্লায় তোলা হবে। আমাদের নিত্যানন্দ বংশীয় যে পদগান আছে, সেই পদগানের মাধ্যমে আমরা তাকে ওইখান থেকে নিয়ে রাসকোলা মন্দিরে নিয়ে যাব, রাসমঞ্চে নিয়ে যাব।
আমাদের প্রথম গান যেটা হচ্ছে মনচূড়া, দ্বিতীয় গান হচ্ছে জল সজনী দেখে আসি, তৃতীয় গান হচ্ছে মন্দিরে তোলার জন্য গান হচ্ছে যে মুখে মৃদু মৃদু হাসি শ্যাম আমার বাজায় বাঁশি। এটার পরে আমরা মন্দিরে তুলে দেবো। সারা রাত্রি উনি মন্দিরে বিহার করবেন এবং পরশু দিন অর্থাৎ আগামীকাল আমাদের শুরু হচ্ছে। পরশু দিন আমরা ভোরবেলায় যাব, 4:30 পরে মঙ্গল আরতি হবে। আমরা তাকে পালকি করে আমরা নিয়ে চলে আসব। দ্বিতীয় দিন আবার সন্ধ্যেবেলায় যখন আমরা তুলব তখন তিনি রাজবেশ ধরবেন এবং রাজবেশের মাধ্যমে তিনি এই পদগানের মাধ্যমে তিনি আবার রাসমঞ্চে গিয়ে উঠবেন এবং তৃতীয় দিন ভোরবেলায় আমরা তাকে ঠিক পালকি সহকারে আবার মন্দিরে নিয়ে চলে আসব এবং তৃতীয় দিন সন্ধ্যেবেলায় যখন আমরা তাকে তুলব সেই সন্ধ্যেবেলায় তিনি রাখাল বেশ করবেন এবং এই যে মনচূড়া বলেছি, জল সজনী বলেছি, মুখে মৃদু মৃদু হাসি বলেছি, এই দিনকে বিশেষ করে আপনারা রূপবন্দনার গান শুনতে পাবেন, যে প্রভু রূপবন্দনা গান শুনতে পাবেন এবং তারপরে আমরা রাত্রিবেলায় প্রভুকে নিয়ে গিয়ে রাসমঞ্চে তুলব। পরের দিন সকালে অর্থাৎ চতুর্থ দিন সকালবেলা আমরা প্রভুকে নিয়ে আসবো না। ওই যে মঙ্গল আরতির পর থেকে হাজার হাজার ভক্তরা এসে তাকে পুজো চড়াবে। আমরা ঠিক 11:30 থেকে 12টার মধ্যে যাব, গিয়ে প্রভুকে আমরা চতুর্দোলায় তুলব। তুলে আমরা যখন নিয়ে আসবো মানে ঠিক 12টা থেকে 12টাই ধরুন, 12টার মধ্যে আমরা চেষ্টা করব তাকে তোলা এবং তিনি প্রত্যেক বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাবেন এবং ঠিক যখন 4টে বেজে যাবে আমরা যখন সামনের সারিতে আসতে শুরু করব তখন আমাদের গান আছে, যেহেতু গোপীদের নিয়ে গান, সেখানে গান আছে পথ ছাড়ো ছাড়ো মোরা ব্রজে যাই লম্পট ওসা মামরা বোঝের চিকুনবালা, দেখো দেখো গগনিয়ার বেলা নাই। এই করতে করতে ঠাকুরকে যখন আমরা গর্ভ মন্দিরে তুলব, আপনারা আজকে দেখে এসেছেন কিনা জানি না, গর্ভ মন্দিরে আমাদের একটা পেতলের গাড়ি আছে, বিরাট গাড়ি আছে। সেই গাড়িটাতে ভোর থেকে অর্থাৎ মঙ্গল আরতি হওয়ার পর থেকে যুগল তৈরি হবে। সেই যুগল মানে আপনারা যেটাকে খিচুড়ি বলেন, আমরা বলি যুগল, সেই খিচুড়ি তাতে ঢালা হবে প্রায় কয়েক কুইন্টাল ওখানেই এবং সেইটা প্রভু দর্শন করে যখনই আরতি হবে প্রচুর মানুষ সেটা গিয়ে লুট করে নেবে। এই লুটটাকে আমরা বলি বিরাট ভোগ। আজও সেইটা চলে আসছে, আজও সেটা হচ্ছে। আর আজকে যেখানে দাঁড়িয়ে আপনারা যে আমার যে বক্তব্যটাকে নিচ্ছেন, এটা হচ্ছে গোপীনাথ মন্দির, মেজবাড়ির মন্দির। কারণ আমাদের অষ্টম পুরুষ শ্রী ভুবন মোহন গোস্বামী এই গোপীনাথ মন্দির তৈরি করেন। তখন প্রশ্ন ওঠে যে কেন গোপীনাথ করছে, আমাদের তো সাম আছে। বলছে না, আমার বাড়িতে আমি গোপীনাথ করব এই কারণে, যেহেতু নিত্যানন্দবাবু দ্বিতীয় স্ত্রী মা জাহ্নবা রাধাকুণ্ডে গিয়ে গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে যান, তাই তিনি তার বাড়িতে গোপীনাথ তৈরি করলেন। উদ্দেশ্য তার একটাই, এই গোপীনাথের মাধ্যমে আমি জাহ্নবা মাকে দেখতে পাবো। আমি আপনাদের প্রথমে বলেছি যে আমি প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর এবং যে সময় প্রভু এসে থাকলেন, নিতাই এসে যখন থাকলেন, সেই সময় একটা অদ্ভুত রূপ বন্দনা পাওয়া যাচ্ছে। এই রূপ বন্দনা জানেন, যে লক্ষ লক্ষ জলে কত প্রদীপ রসাল, গন্ধ মাল্য নানাবিধ ধূপাদি গন্ধেতে, ভ্রমর ঝং করে কত না পারি বন্দিতে, বিচিত্র নির্মাণ ধর্ম গঠন সুন্দর, ধ্বজ পতাকাতে সবে অতি মনোহর, পারাবত কেলি করে বসিয়া কুটিরে, মৌর মৌরি নাচে কোকিল কুহরে, গঙ্গার সমীপের স্থল অতি সুশোভন, দিব্য ভূষম্বরে দাস দাসীগণ, সহজে বৈকুণ্ঠ তাই গঙ্গার সন্ধিদান, তাহাই নিত্যানন্দবাবু কইল অবস্থান। ভাবতে পারেন সেই সময় এখানকার রূপবন্দনা কী ছিল। এবং সেই নিত্যানন্দবাবুর পুত্র বীরভদ্রবাবু শ্যামসুন্দর এবং তার দ্বিতীয় স্ত্রী মা জাহ্নবার হচ্ছে রাধারানী। আর আমাদের এখানে গোপীনাথ, এই গোপীনাথের স্বামীর বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয়, এই গোপীনাথও সেই অনুষ্ঠানগুলো হয়। একটা মানে পাথরের খণ্ড থেকে এইটা একটু এইটার ব্যাপারটা হচ্ছে কি, যে নিত্যানন্দবাবুর ছেলে বীরভদ্রবাবু চিন্তা করলেন আমি শ্যামসুন্দর তৈরি করব। চিন্তাটা তার মনের মধ্যে রয়েছে। একদিন এই করতে করতে নাম করতে করতে, যেমনি আজকে দেখুন আমাদের রাজধানী কলকাতা, সেই সময় আমাদের রাজধানী ছিল গৌড়। গৌড় আমাদের রাজধানী ছিল এবং তখন গৌড়ের নবাব ছিলেন সলেমান খাঁ। তিনি সলেমান খাঁয়ের কাছে যান এবং যে গল্প আমরা পাচ্ছি বা যে গ্রন্থ থেকে আমরা পাচ্ছি, সেই গ্রন্থে বলা হচ্ছে যে তাকে অনেক রকমভাবে পরীক্ষা করা হয়েছিল বীরভদ্রবাবুকে। যেহেতু সে ফকির, মুসলিমরা ফকিরকে দরবেশ বলে, দরবেশকে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং পরীক্ষা দিতে গিয়ে এমনকি তাকে বলা হচ্ছে আপনাকে খানা খেতে হবে।
বলছে আমি খাবো। কী খানা খাবেন? বলে আপনাদের যে খানা। সেই খানা যখন তার কাছে নিয়ে আসে, সে তখন দেখে, বলে এটা তোমার রাজা সাহেবকে দাও। এবং রাজা সাহেবকে দিতে গিয়ে রাজা সাহেব তো উত্তেজিত হয়ে যায়, স্বাভাবিক উত্তেজিত হবে। এবং উত্তেজিত হয়ে যাওয়ার পরে যে জিনিসটা পাঠিয়েছিল দেখা যাচ্ছে সেখানে ফুলে ভরা পুরো থালাটা। বলে না, এটা অসম্ভব ব্যাপার, আবার দাও, নেক্সট। এইভাবে 3 বার ফলো করা হয়। এবং ফলো করে যখন সে দেখতে পায়, সে তখন ভাবে যে এই সাধারণ দরবেশ নয়। তখন ওর কাছে এসে, মানে বীরভদ্রবাবুর কাছে এসে রাজা নিজে বলছে, আমার স্ত্রীর শরীর খারাপ, আপনি যদি আমার স্ত্রীকে বাঁচিয়ে দিতে পারেন, আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো। এবং তৎকালীন দিনে প্রভু সামান্য একটু জল পায়ে ঠেকিয়ে তাদের হাতে তুলে দেয়, যে যাও এটা গিয়ে খাইয়ে দেয়। এবং সেটা খাওয়ানোর পরে স্ত্রী ভালো হয়ে যায়। রাজা সাহেব পাগলের মতন বলছে, আপনার কি চাই? বলছে, আমার কিচ্ছু চাই না। আপনার বাড়িতেই যখন আমি ঢুকি, সিং দরজায় দেখেছি একটা পাথর ঘামছে, ওই পাথরটা আমার চাই। বলছে, আপনি নিয়ে যাবেন কী করে? বললো, এটা আমার দায়িত্ব। পাথরটাকে নামিয়ে দেয়, বয়টা করে সেই পাথরটা আসে। আজকে যেখানে বসে আমরা কথা বলছি, ঠিক এই সোজাসুজি আমাদের হচ্ছে ঘাট, শামের ঘাট। সেই ঘাটে এসে ভেড়ে, তাই তার নাম হয় শামের ঘাট। এবং পরবর্তীকালে সেই পাথরটা নিয়ে এসে এই মন্দিরে, যেটা আপনারা সামনে দেখছেন নিত্যানন্দ যেখানে মূর্তি দেখছেন, এই মন্দিরে নিয়ে এসে সেখানে 3টে মূর্তি তৈরি হয়। কেন? প্রথম মূর্তি যে তৈরি হলো, বীরভদ্রবাবুর মনে লাগেনি। দ্বিতীয় মূর্তি তৈরি হলো, তাতেও বীরভদ্রবাবুর মনে লাগেনি। তৃতীয় মূর্তি তৈরি হলো, তখন তিনি আনন্দ যে না, আমার স্বপ্নে দেখা যে জিনিস সেটা আমি পেয়ে গেছি। এইভাবে 3টে মূর্তি তৈরি হয়। এবং এটার অভিষেক ক্রিয়া করেন অদ্বৈত আচার্যর ছেলে অচ্যুতানন্দ আচার্য, এর অভিষেক ক্রিয়াটা করেছিলেন। এবং এটা এই জন্যে মাঘ মাসের মাঘী পূর্ণিমায় এখানে হাজার হাজার মানুষ আসে এই 3 ঠাকুর দর্শন করতে। একটা আছে ওপারের বল্লভজি, শ্রীরামপুরের বল্লভজি, খর্দার শ্যামসুন্দর, সাইবনের নন্দদোলা। শোনা যায় এই 3টে মূর্তি এই দিনে দর্শন করলে যে যা চায় সে তা পায়, শোনা যায়, প্রবাদ আছে। কিন্তু আমার প্রশ্ন লেগেছিল যে এই যে মূর্তিতে এই যে দিনটা সিলেক্টেড হলো, এই দিনটা কেন সিলেক্টেড হলো? এবং পরবর্তীকালে পড়াশোনার মাধ্যমে যেতে জানতে পারলাম, এই মাঘী পূর্ণিমা হচ্ছে প্রচণ্ড পুণ্য দিন। সেই পুণ্য দিনটার কারণ হচ্ছে কি, এই মাঘী পূর্ণিমার দিনকে কলিযুগ শুরু, তাই এই দিনটা পূর্বপুরুষরা বিচার করেছিলেন, ভাবলে কিরম লাগে। তাই আজও এই মাঘী পূর্ণিমার দিন হাজার হাজার মানুষ আমাদের এখানে আসছে এবং শ্যামসুন্দর দর্শন করছেন, গোপীনাথ দর্শন করছেন, মদনমোহন দর্শন করছেন, এবং ওপারে শ্রীরামপুরের বল্লভজি দর্শন করছে, সাইবনের নন্দদোলা দর্শন করছে। তাদের একটাই মনের আশা, আজকে যা চাইব প্রভু আমাদের তাই। আর আমি আপনাদের জানাই, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি আপনার বাবা, তার বাবা কটা বলতে পারবেন? কটা পারবেন বলুন? আপনার হিসেবে কটা? আমরা মানে এমন পরিস্থিতি 14 বলছি, 3-4 বলতে পারবেন। আমি আপনাকে বলছি যে প্রভু নিত্যানন্দের পুত্র বীরভদ্রবাবু, কন্যা গঙ্গামণি। বীরভদ্রবাবুর পুত্র হচ্ছে রামচন্দ্রবাবু, তার 3 মেয়ে নবদুর্গা, নবগৌরী, ভুবনমোহিনী। রামচন্দ্রবাবুর 4 ছেলে, রামদেব, বিষ্ণুদেব, কৃষ্ণদেব, রাধা মাধব, 1 কন্যা ত্রিপুরা সুন্দরী। আমরা হলাম রাধা মাধবের বংশধর। রাধা মাধবের প্রথম পক্ষে গোপীকান্ত, রাঘবেন্দ্র, দ্বিতীয় পক্ষে যাদবেন্দ্র, রাজেন্দ্র, বলরাম। আমরা হলাম প্রথম পক্ষের প্রথম ছেলে গোপীকান্ত। গোপীকান্তর ছেলে হলো রুক্মিণীকান্ত। রুক্মিণীকান্তর ছেলে হলো মদনমোহন, মানে এখানে মধ্যিখানে মোহন ঢুকলো। এই মদনমোহনের 4 ছেলে হলো জগমোহন, ভুবনমোহন, গৌরমোহন, মথুরামোহন। এখান থেকে আমাদের 4টে বাড়ি ভাগ হলো, বড় বাড়ি, মেজো বাড়ি, সেজো বাড়ি, ছোটো বাড়ি। আমি হলাম মেজো বাড়ির সন্তান, অর্থাৎ ভুবনমোহন। ভুবনমোহনের ছেলে হলো কিশোরীমোহন, কিশোরীমোহনের ছেলে হলো রসিকমোহন, রসিকমোহনের ছেলে হলো নরেন্দ্রমোহন, এবং নরেন্দ্রমোহনের ছেলে হলো জিতেন্দ্রমোহন। এই জিতেন্দ্রমোহনের 4 ছেলে হলো সত্যেন্দ্রমোহন, ধর্মেন্দ্রমোহন, গোকুলেন্দ্রমোহন, গজেন্দ্রমোহন। আমি হলাম গজেন্দ্রমোহনের মধ্যম সন্তান, শ্রী সরজেন্দ্রমোহন গোস্বামী, প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।